So we will start. কারোর যদি কোনো ডাউট থাকে প্লিজ আমাকে বলো যে এই স্যার ডাউট আছে এই জিনিস বুঝতে পারিনি। I will love to explain. ঠিক আছে, আর কারোর যদি কোনো ডাউট না থাকে তাহলে হয় সব বুঝে গেছে না কিছু বলতে নেই, তো যেটা ল্যাক সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক, এইবারে দেখো যদিও আমি বলছি টেকনিক্যাল ডিটেলস কিছু বলবো না, কিন্তু বলতে গিয়ে সেটা বলতেই হচ্ছে। সেটা হচ্ছে যে so there are samples মানে which we can actually analyze using this analytical ultracentrifugation. বলছে একটা প্রোটিনের সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট ডিটারমাইন করছি। প্রোটিনের সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট for sedimentation velocity centrifugation, it depends upon the size, that is the molecular mass, and the shape, that is the frictional properties, okay, of the protein. তো আমি বুঝছি কি করে যে একটা প্রোটিনের সেডিমেন্টেশন হচ্ছে? How do I understand that a protein is getting sedimented? কে বলবে আমায় কি করে বুঝবো যে একটা প্রোটিনের সেডিমেন্টেশন হচ্ছে? Any idea? How would I understand that a protein is getting sedimented? এটা আমি বুঝবো কি করে? ডিটেক্টরের সিগন্যাল দেখে। ডিটেক্টরের সিগন্যাল দেখে, ভেরি গুড। সো উই নিড টু হ্যাভ আ ডিটেক্টর। এইবারে তোমরা যেহেতু অ্যানালিটিক্যাল সেন্ট্রিফিউগেশন বায়োফিজিক্সে পড়েছো, আমাকে একটু বলো তো যে ডিটেক্টর কিরকম হয়। একটা যে কোনো একটা বেকম্যান অ্যানালিটিক্যাল সেন্ট্রিফিউজ বলো, দ্য বেস্ট ওয়ান ইন দ্য মার্কেট, তাতে ডিটেক্টর কিরকম হয়, কিভাবে কাজ করে? মনে হয় বায়োফিজিক্স পেপার থেকে সবার একটু নম্বর মাইনাস করে দিতে হবে, তোমরা কেউ জানোই না আল্ট্রা সেন্ট্রিফিউগেশন কিভাবে হয়। আই থিংক সো। কি সায়ন বিশ্বাস, কিভাবে হয়? এই প্রসিডিউরটা আমাদের পড়ানো হয়নি। ওকে, দ্যাট ইজ আ ম্যাটার অফ বিগ কনসার্ন। যদি আল্ট্রা সেন্ট্রিফিউগেশন না পড়ে থাকো সেটা কিন্তু একটা ম্যাটার অফ বিগ কনসার্ন। এনিওয়ে, এইসব আমি বলবো ভাবিনি, বাট স্টিল আমি বলে দিচ্ছি। সি, আলটিমেটলি ইটস নাথিং, একটা ডিটেক্টর, হ্যাঁ, দ্যাট ইজ বেসিক্যালি দু ধরনের ডিটেক্টর ইউজ হয়। একটা হচ্ছে গিয়ে ধরো জেনন ফ্ল্যাশ ল্যাম্প, এইটা হচ্ছে কাইন্ড অফ আ অ্যাবজর্পশন, যে স্পেকট্রোস্কোপি আমি পড়েছিলাম সেই ধরনের ডিটেক্টর। আচ্ছা, এইটা নয় পড়ানো হয়নি। আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে জেল ফিল্ট্রেশন। তুমি যখন জেল ফিল্ট্রেশন ক্রোমাটোগ্রাফি করছো, তো হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে একটা পার্টিকুলার ভলিউম অফ দ্য কলম 60 ml থেকে 70 ml এ তোমার প্রোটিন ইলিউজ হচ্ছে, তুমি কি করে বুঝছো যে ওই জায়গায় প্রোটিন ইলিউজ হচ্ছে? হাউ উড ইউ আন্ডারস্ট্যান্ড? হয়তো যখন মানে ফ্র্যাকশন নিতে নিতে সে 70 ml মার্কের পর যখন সে সিগন্যালটা পাই। সিগন্যালটা কিভাবে পাও? তুমি চোখে দেখে বুঝতে পারো প্রোটিন করছে? তুমি না মানে এটা কুইচে কালেক্ট করছো, তুমি একটা কোনো মাইক্রোফ্লুইডে বা একটা টেস্ট টিউবে বা একটা ফ্যালকনে কালেক্ট করছো, তো সেখানে কি করছে জলটা সেইটা দেখে তুমি বুঝতে পেরে যাচ্ছ যে এই 70 থেকে 80 ml এর প্রোটিন আছে, আর তারপর প্রোটিন নেই, শুধু বাফার করছে, এরকম কিছু সম্ভব? হাউ ডু স্যার ইউ চোখে দেখে তো সম্ভব। এটা কিভাবে বোঝা যায়? ওটাই জিজ্ঞেস করছি, হাউ ডু ইউ ডিটেক্ট, কিভাবে ডিটেক্ট করা যায় বলো? সেটা লাইট স্ক্যাটারিং যে প্রিন্সিপাল ওটার উপর বেস করে কি? আর কেউ কিছু বলবে? এটা তো আমি বলেছিলাম দুদিন আগে ক্লাসে, কেউ জানে না? ডিটেক্টরের যে অ্যাবজর্বেন্সের উপর ডিপেন্ড করে, যেখানে প্রোটিন থাকবে সেখানে অ্যাবজর্বেন্সের পিক দেখাবে। অ্যাবজর্বেন্সের পিক দেখাবে, তাহলে কততে সেট করা হবে ডিটেক্টরটাকে? এক্সাইটেশন 280। 280, ভেরি গুড। ঠিক আছে, তো এই সেম প্রিন্সিপাল এখানেও ইউজ হয়। হ্যাঁ,
এখানে we have a xenon flat lamp, যেটা কিন্তু মানে এই যে নর্মাল যে আমরা অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে যা ব্যবহার করে থাকি তার থেকে কিন্তু অনেক একটা সেনসিটিভ ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, অনেক সেনসিটিভ ইনস্ট্রুমেন্ট। মোটামুটি তুমি যদি বেকম্যান অপটিমা এক্সেল সেন্ট্রিফিউজ ইউজ করো, ওটা 190 to 800 সবকিছুই স্ক্যান করে দেবে। তো প্রোটিন, ডিএনএ, আরএনএ, পলিস্যাকারাইড সব আমাদের হয়ে যাবে ডিটেকশন। বাট উই আর কনসার্নড অ্যাবাউট দ্য প্রোটিন। এবারে দেয়ার ইজ আ প্রবলেম হচ্ছে যে ওইখানে এত কিছু দরকার ছিল না। ওখানে সিম্পলি আমার ইউভির জন্য মানে যেটা হচ্ছে যে D2 ল্যাম্প, যেটাকে আমরা বলি ডয়টেরিয়াম ল্যাম্প, এবং ভিজিবল রেঞ্জের জন্য আমার হচ্ছে গিয়ে টাংস্টেন ল্যাম্প, এই দুটো ইউজ করলেই কিন্তু আমার হয়ে যাবে। বাট there is a difference between size exclusion chromatography and analytical ultracentrifugation. Analytical ultracentrifugation এ কিন্তু you take extremely dilute protein। ঠিক আছে, আমি যখন অ্যানালিসিসটা করছি আমি এক্সট্রিমলি ডাইলিউট প্রোটিনস নিয়ে অ্যানালাইজ করছি। কেন এক্সট্রিমলি ডাইলিউট প্রোটিনস নিচ্ছি? বলো। আরে আমি বুকে যাব। হ্যাঁ, মানে আমি যখন সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি করছি, usually I take the concentration of protein as 1 mg per ml, which is not a very high concentration, but neither it is a very low concentration as well. It is not a very high concentration, neither it is a very low concentration. But আমি যখন analytical centrifugation, ultracentrifugation করছি, তখন সেই অ্যানালিসিসের জন্য আমি কিন্তু অনেক ডাইলিউট প্রোটিন নিচ্ছি কম্পেয়ার টু সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি। কেন? যে প্রেসিপিটেটটা ভালো পড়ে সেজন্য। দেখো, প্রেসিপিটেট নয়, কিন্তু আবার বলছি প্রেসিপিটেট ইজ আ ডিফারেন্ট থিং। যাই হোক, যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমার মেইনলি সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফিটা হচ্ছে গিয়ে একটা প্রিপারেটিভ টেকনিক। সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি কেন ইউজ করা হয়? বলবে স্যার মলিকিউলার ওয়েটও ডিটারমাইন করা যায়, শেপও ডিটারমাইন করা যায়, কিন্তু মলিকিউলার ওয়েট, শেপ এগুলো একটু আরবিট্রারিলি ডিটারমাইন করা ইউজিং সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি। মানে অতগুলো অ্যাজাম্পশনের উপর কাজ করে। তো তুমি যে প্রোটিনগুলো দিয়ে একটা সাইজ এক্সক্লুশন কলমকে ক্যালিব্রেট করবে, সেই প্রোটিনগুলো হচ্ছে প্রত্যেকটা তোমার হতে হবে গ্লোবিউলার প্রোটিন। এবার তুমি সেই ক্যালিব্রেশনের উপর বেস করে তোমার প্রোটিনের মলিকিউলার ওয়েট ডিটারমাইন করছো, তোমার প্রোটিনটা শেপ কি তুমি জানো না। যদি আমি অ্যানালিটিক্যাল ওয়েতে সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফিকে ইউজ করি, তাহলে এটা একটু আরবিট্রারি হয়ে যায়। ইটস নট আ ভেরি গুড টেকনিক ফর অ্যানালিসিস, যার জন্য ওটাকে মেইনলি প্রিপারেটিভ ওয়েতে ইউজ করা হয়। প্রোটিন পিউরিফিকেশন, আমার একেবারে পিউরিফাইড প্রোটিন পাওয়ার জন্য we use size exclusion chromatography. So we do a lot of techniques. We do a metal affinity column chromatography, দিয়ে পিউরিফাই করলাম। জানো মেটাল অ্যাফিনিটি কলম ক্রোমাটোগ্রাফি কি হয়? হিস্টিডিন ট্যাগ করা প্রোটিন, এগুলো পড়াইনি আমি, নাকি তোমরা ভুলে গেছো? হ্যাঁ স্যার, 616 চেইনটা প্রোটিনের সাথে ট্যাগ করে হ্যাঁ, তো সেটা কিসে বাইন্ড দিয়ে করে? অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি করা হয়। কোন জিনিসের সাথে প্রতি অ্যাফিনিটি দেখায় সেটা? নিকেলের সাথে। ভেরি গুড। হ্যাঁ নিশ্চয়। ঠিক আছে, তাহলে ওইভাবে কিন্তু আমি একটা কমপ্লিটলি পিউরিফাইড প্রোটিন পাচ্ছি। কারণ তোমার সেল লাইনেটের মধ্যে এমনিও অনেক প্রোটিন থাকতে পারে যাতে কিন্তু হিস্টিডিন প্রচুর আছে, তাহলে সেই প্রোটিন গুলোও কিন্তু তোমার নিকেল এনটিএ, যেটা নাইট্রিলাস ট্রাইঅ্যাসিটিক অ্যাসিড, নিকেল এনটিএ সেপারেটের সাথে বাইন্ড করে। তো আমাকে নেক্সট স্টেপ আরো পিউরিফিকেশন কিন্তু করতে হবে, ফার্দার স্টেপ which could be a ion exchange followed by a gel filtration column. So mainly size extension or gel filtration is a preparative. আমি প্রোটিনটাকে পিউরিফাইড ফর্মে প্রিপেয়ার, সেইখানে এটা ম্যাটার করছে না যে আমার প্রোটিনটা অলিগোমারাইজ করছে কি না। হ্যাঁ, বাট
দেখো যে কোনো একটা কনসেপ্ট খুব ভালো করে একটা প্রোটিন যখন খুব ডাইলিউট ফর্মে থাকে সেটা ইউজুয়ালি মোনোমারিক ফর্মে থাকে। তুমি এটা আমি একটা নর্মাল কথা বলছি যে যে কোনো প্রোটিনের বেশিরভাগ প্রোটিনের মোনোমারিক ফর্ম হয়, অলিগোমারিক ফর্ম হয়, প্রেসিপিটেট হয়, সবকিছু হয়। সাধারণত দিস ইজ অ্যাবসলিউটলি আ প্র্যাকটিক্যাল থিং এবং আমার থেকে শুনে নাও প্রোটিন যখন খুব ডাইলিউট থাকে সেটা মোনোমারিক ফর্মে বেশি থাকে। তুমি যেই কনসেন্ট্রেশন বাড়াচ্ছ ওটা আস্তে আস্তে অলিগোমারাইজ করবে আর একটা সার্টেন লেভেলের পর যখন ওর সলিবিলিটি আর is exceeding its concentration মানে the concentration is exceeding the solubility তখন ও precipitate করবে। when the concentration is exceeding the solubility of precipitate করবে। So this is how actually things happen. Okay, ফলে আমি কিন্তু সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফিতে অনেকটা হাই কনসেন্ট্রেশনের প্রোটিন রাখতে পারছি বিকজ ইটস আ প্রিপারেটিভ টেকনিক। at the end of the day you are purifying the protein। সেই প্রোটিনটা মোনোমার আছে অলিগোমার আছে তোমার কিছু যায় আসে না, কারণ সেই প্রোটিনটাকে ফার্দার তুমি ডায়ালাইজ করবে, ফার্দার তুমি ডাইলিউট করবে, অ্যাকর্ডিংলি তুমি যে কাজটা করবে সেই সেই অনুযায়ী সেই প্রোটিনটাকে কিন্তু তুমি ম্যানিপুলেট করবে। বাট অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন, the name itself suggests it's a analytical technique. The name itself suggests that analytical ultracentrifugation is an analytical technique. Now if it is an analytical technique তোমাকে কিন্তু অ্যানালাইজ করতে হবে। তুমি যদি খুব বেশি প্রোটিন কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও তাহলে কিন্তু তুমি ফলস রেজাল্ট পাবে। দেখবে একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে আমাদের শরীরের এমনি ব্লাড বা ইয়েতে তো খুব মাইনিউট বা খুব ডাইলিউট বা খুব লো কনসেন্ট্রেশনের প্রোটিন থাকে, সেই অবস্থায় হয়তো প্রোটিনটা মোনোমার, কোনো অলিগোমারিক ফর্মই নেই। কিন্তু আমি 1 mg per ml, দ্যাটস আ হিউজ কনসেন্ট্রেশন। আমাদের শরীরে কোথাও 1 mg per ml প্রোটিন পাওয়া যায় না এক্সেপ্ট তোমরা যখন ওই স্যালাইভারি অ্যামাইলেজের প্র্যাকটিক্যাল করো ওইটা বাদ দিয়ে। ওখানে দেখা যায় যে স্যালাইভায় নাকি স্যালাইভারি অ্যামাইলেজ তোমাদের 2 mg per ml আছে। রিকম্বিনেন্ট প্রোটিনও নয় কিছু না, এমনি স্যালাইভাতে 2 mg per ml স্যালাইভারি অ্যামাইলেজ আছে। আমি খালি ভাবি যে সারাদিনে তাহলে কত কেজি স্যালাইভারি অ্যামাইলেজ তোমরা প্রডিউস করো। যাই হোক বাদ দাও। তো এই এই কনসেন্ট্রেশনে কিন্তু কখনো কোনো প্রোটিন পাওয়া যায় না। নর্মালি অকারিং প্রোটিনস আর ইন দ্য রেঞ্জ অফ মাইক্রোগ্রাম পার এমএল। ঠিক আছে, তাহলে মাইক্রোগ্রাম পার এমএল কনসেন্ট্রেশনে প্রোটিনটা কিন্তু মনোমার। কিন্তু আমি যদি ওটাকে এমজি পার এমএল এ নিয়ে যাই দেখা যাবে ওটা মোনোমারও আছে অলিগোমারও আছে। আমি যদি ওটাকে আরেকটু হাই কনসেন্ট্রেশনে নিয়ে যাই দেখা যাচ্ছে ওটা প্রেসিপিটেট করে যাচ্ছে। বাট আমার তো সেইটা করলে হবে না, আমার অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশনে ডাইলিউট প্রোটিন রাখতে হবে অ্যাকচুয়ালি আমার বডির মধ্যে বা আমি যেখানে এক্সপেরিমেন্ট করছি এক্সপেরিমেন্টাল কন্ডিশনে প্রোটিনের যা কনসেন্ট্রেশন। বোঝাতে পারলাম এই জিনিসটা? হ্যাঁ স্যার। কারোর ডাউট থাকলে বলো। এইবারে এত লো কনসেন্ট্রেশনের প্রোটিনকে কিন্তু আমি বা এত ডাইলিউট প্রোটিনকে কিন্তু ওই ধরনের অ্যাবজর্পশনের সাহায্যে 280 তে অ্যাবজর্পশনের সাহায্যে খুব একটা ভালো ডিটেক্ট করা নাও যেতে পারে। তোমার 1 mg per ml প্রোটিন আছে, তুমি 280 তে হেসে খেলে ডিটেক্ট করে দেবে। বাট তোমার 10 মাইক্রোগ্রাম পার ml প্রোটিন আছে, সেটা কিন্তু 280 তে মিনিমাম সিগন্যাল দেবে অ্যাবজর্পশন। তাহলে আমরা কি করব? 280 তে যদি মিনিমাম সিগন্যাল দেয় তাতে আমাদের কিছু যায় আসে না, আমাদের 190 থেকে 800 স্ক্যান করার উপায় আছে বেকম্যান অপটিমা এক্সেল এ। ঠিক আছে, আমিও যে অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন করেছি ওটা বেকম্যান অপটিমা এক্সেল সিস্টেমেই করেছি। বিশাল বিশাল হতো, ওরা অনেক প্রাচীন কাল মানে তোমাদের জন্মের আগে থেকে বানিয়ে আসছে অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন। ওই আমি আর সুপ্রতিমদা লেকচার দিলে আমি আরো করতাম একসাথে। যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে আমি যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে যে ওইটা তোমার তো কি করা যায়, তাহলে আমার এত ডাইলিউট প্রোটিন আমি কিভাবে ডিটেক্ট করব বলো? বলো হে বলো। অ্যাবসর্পশন না হলে তাহলে লাইট স্ক্যাটারিং করে ডিটেক্ট করতে হবে। অ্যাবজর্পশন না হলে লাইট স্ক্যাটারিং করে ডিটেক্ট করতে হবে, গুড আইডিয়া। অ্যাবজর্পশনেই হবে, ঠিক আছে, অ্যাবজর্পশনেই হবে। 280 তে কে অ্যাবজর্ব করে আমাকে বলো? 280 তে কে অ্যাবজর্ব করে?
স্পেসিফিক্যালি ট্রিপ্টোফ্যান। স্পেসিফিক্যালি ট্রিপ্টোফ্যান, কিছু স্লাইড অ্যাবজর্বেন্স কিন্তু টাইরোসিনও দেখায়, ফেনাইলঅ্যালানিনও দেখায়, ঠিক আছে, আরো অনেক কিছু ব্যাপার আছে। তো সিস্টিন সামওয়াট। এইবার ব্যাপার হচ্ছে তাহলে এইখানে থেকে প্রোটিনের এমন কিছু আছে যেটা অন্য ওয়েভলেন্থে আরো অনেক বেশি অ্যাবজর্বেন্স দেখায়। ধরো এই টাইরোসিন, ট্রিপ্টোফ্যান ইত্যাদি এরা 280 তে যা দেখাচ্ছিল তার থেকে, আর টাইরোসিন ট্রিপ্টোফ্যান যে সব প্রোটিনে প্রচুর থাকবেই তার কোনো মানে নেই, ঠিক আছে, এরা যা অ্যাবজর্বেন্স দেখাচ্ছিল তার থেকেও অনেক বেশি অ্যাবজর্বেন্স কোনো জিনিস দেখাতে পারে কোনো ওয়েভলেন্থে, এবং সেটা প্রোটিনে থাকবে, দ্যাটস ইউনিভার্সাল, সেটা প্রোটিনে থাকতেই হবে। আইডিয়া আছে? এই অনলাইন পরীক্ষা দিয়ে দিয়ে সবার এইরকম অবস্থা হয়েছে। বলো কোন জিনিস প্রোটিনে থাকবেই, ইউনিভার্সাল? বলো। পেপটাইড বন্ড। ভেরি গুড, কে উত্তর দিল? আমি সায়ন। আচ্ছা, তাহলে পেপটাইড বন্ড থাকবেই। পেপটাইড বন্ড কোন রেঞ্জে অ্যাবজর্ব করে? 220 থেকে 230 ন্যানোমিটারে। পেপটাইড বন্ড কিন্তু মারাত্মক অ্যাবজর্ব করে, ঠিক আছে। ফলে এই ক্ষেত্রে যেটা করা হয়, খুব ডাইলিউট স্যাম্পলস কে বিলো 230 ন্যানোমিটার তাদের ডিটেক্ট করা হয়। কেন না ওই জায়গায় পেপটাইড বন্ড, ইভেন অটো ডাইলিউট স্যাম্পলে আদৌ টাইরোসিন ট্রিপ্টোফ্যান প্রোটিনে আছে কিনা, প্রোটিনে থাকলেও প্রোটিনটা অটো ডাইলিউট অবস্থায় আছে, ফলে 280 ন্যানোমিটারে ও কতটা অ্যাবজর্ব করবে আমরা শিওর নই, কিন্তু ওর মধ্যে পেপটাইড বন্ড আছে এটা আমরা শিওর, এবং সে কিন্তু 230 নিচে মারাত্মক অ্যাবজর্ব করবে। তো এই সিস্টেমটা আর কি ইউজ করা হয়, ওকে, এই সিস্টেমটা আর কি, এই কনসেপ্টটা ইউজ করা হয় ফর ডিটেকশন অফ হাইলি ডাইলিউট। আরেক ধরনের ডিটেকশন সিস্টেম থাকে যেটাকে বলা হয় গিয়ে হচ্ছে র্যালে ইন্টারফিয়ারেন্স অপটিক্যাল সিস্টেম। আমরা র্যালে স্ক্যাটারিং এর ব্যাপারে পড়েছি তো, ওকে। র্যালে ইন্টারফিয়ারেন্স অপটিক্যাল সিস্টেম কিভাবে কাজ করে না, দেখো ও হচ্ছে গিয়ে তোমার দুটো সেল আছে এখানে দেখতে পাচ্ছ, আর একটু বড় করে দিই তাহলে ভালো করে দেখতে পাবে। দুটো সেল আছে, কি দুটো সেল আছে, এইটা হচ্ছে কি স্যাম্পল সেল, এটা হচ্ছে রেফারেন্স সেল। ভালো করে দেখো, এটা স্যাম্পল সেল, এটা রেফারেন্স সেল। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এইবারে সলভেন্টের যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে, তুমি যদি সলভেন্টের মধ্যে কোনো সলিউট অ্যাড করো, বিটা প্রোটিন, বিটা ডিএনএ, বিটা পলিস্যাকারাইড, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হবে? হ্যাঁ চেঞ্জ চেঞ্জ হবে হবে। না? অবশ্যই চেঞ্জ হবে, হবে। ঠিক আছে, অবশ্যই চেঞ্জ হবে। So when solute like protein or any kind of DNA polysaccharide is added, then the refractive index change. এখানে যদিও দেখানো হয়নি, বাট এই র্যালে ইন্টারফিয়ারেন্স এটা কিন্তু বেকম্যানের আল্ট্রাসেন্ট্রিফিউজে আছে। বেকম্যানের আল্ট্রাসেন্ট্রিফিউজে অবশ্যই এই সিস্টেমটাও এক্সিস্ট করে। র্যালে ইন্টারফিয়ারেন্স অপটিক্যাল সিস্টেম কিন্তু এটার উপর কাজ করে। It detects the change in the refractive index. এবার এই চেঞ্জটা স্পেসিফিক, প্রোটিনের জন্য এক ধরনের, ডিএনএর জন্য এক ধরনের, পলিস্যাকারাইডের জন্য এক ধরনের, বিকজ দিজ আর সিমিলার ক্লাস অফ মলিকিউল। তো একটা পার্টিকুলার ক্লাস অফ মলিকিউল দিলে এক ধরনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে চেঞ্জ হবে কম্পেয়ার টু দ্য পিওর সলভেন্ট, ওকে। So these are the two methods by which we actually detect the presence of dilute protein or DNA or polysaccharide, whatever. Now কিভাবে প্রসেসটা করা হয়, আমি আবার বলছি, সেই ব্যাপারে আমরা ইন্টারেস্টেড ছিলাম না, জাস্ট তোমরা করনি বলে আমি পড়াচ্ছি। অ্যাকচুয়ালি ইটস আ ডিফিকাল্ট টেকনিক। যদি এক্সাক্ট কিভাবে পুরো জিনিসটা হয়েছে সেটা বোঝাতে হয়, তাহলে এইটার জন্য আমাকে 3টে ক্লাস নিতে হবে। মানে ডিস্ট্রিবিউশন প্যাটার্নটাকে কিভাবে ডিকনভলিউট করা হয়,
ওই সবের মধ্যে আমরা যাব না, কারণ ওটা যখন পড়নি তখন পড়নি, আর কি করা যায়। ব্যাপারটা হচ্ছে দুভাবে অ্যানালিসিস হয়, একটা হচ্ছে সেডিমেন্টেশন ভেলোসিটি, আরেকটা হচ্ছে সেডিমেন্টেশন ইকুইলিব্রিয়াম। পড়া যাচ্ছে তো সুপর্ণা? এটা কি লেখা আছে? যেখানে আমার কার্সারটা আছে ওখানে কি লেখা আছে? সরি, হ্যাঁ, এটা কি লেখা আছে বলো। সুপর্ণা আবার ঘুমিয়ে পড়েছে ক্লাস অন করে দিয়ে। কে বলবে? কেউ এটা বলুক কি লেখা আছে। সেডিমেন্টেশন ভেলোসিটি, রাইট। তার মানে দেখা যাচ্ছে তো সেডিমেন্টেশন ভেলোসিটি এক্সপেরিমেন্টসে ব্যাপারটা কি হচ্ছে যে খুব হাই রোটার স্পিড দেওয়া হয়, খুব হাই রোটার স্পিড। ঠিক আছে, এই এত হাই স্পিড দেওয়া হয়, রোটার স্পিড এত হাই থাকে যে তোমার একটা বাউন্ডারি তৈরি হয়। কার মধ্যে? না, বাউন্ডারিটা তৈরি হয় ক্লিয়ার সলভেন্ট আর সলিউশনের মধ্যে। সলিউশনটা ডেফিনেটলি একটু ভারী হবে, কারণ তার মধ্যে সলিউট মলিকিউলস তো আছে। তো সলিউশনটা কিন্তু আগে পেলেট ডাউন হতে, বা যেটা সায়েন্টিস্ট বারবার প্রেসিপিটেট বলে যাচ্ছে, সেইটা হতে শুরু করে। হ্যাঁ, ওটা কিন্তু সেডিমেন্টেশনটা আগে স্টার্ট হয়ে যায়। আর যেটা পিওর সলভেন্ট রয়েছে দ্যাট ইজ লেফট বিহাইন্ড। সলিউশনটা মানে যাতে সলিউট পার্টিকেলস রয়েছে তাদের সেডিমেন্টেশন কিন্তু আগে স্টার্ট হয়ে যাবে, আর পিওর সলভেন্টটা কিন্তু পিছনে থেকে যাবে। আলটিমেটলি কি রেটে সেডিমেন্টেশনটা হচ্ছে, হ্যাঁ, অফ দিস সলিউশন, and how it is migrating from the pure solvent, how it is migrating, তাহলে দুটো ডিফারেন্ট লেয়ার তৈরি হবে। একটা লেয়ার পিছনে থেকে যাবে, সেটা হচ্ছে গিয়ে তোমার পিওর সলভেন্টের লেয়ার, হ্যাঁ, যেটার মধ্যে কোনো সলিউশন নেই, ফলে অত তাড়াতাড়ি সেডিমেন্টেশন হবে না। আরেকটা লেয়ার হচ্ছে গিয়ে তোমার সলিউট এন্ড মানে সলভেন্ট মানে সলিউশনের লেয়ার, যেটা কিন্তু তাড়াতাড়ি সেডিমেন্টেশন হবে। এবার এই যে মুভমেন্টটা, এই যে মুভমেন্টটা অফ দিস লেয়ার, এই যে লেয়ারটা, মুভমেন্টটা অফ দিস লেয়ার, দ্য সলিউশন লেয়ার, সেটা কতটা মুভ করছে এবং পিওর সলভেন্ট লেয়ারটা কতটা পিছনে থেকে যাচ্ছে, সেই রেট, সেই মুভমেন্টের রেটটার উপর, সেই মুভমেন্টের রেটটার উপর আন্ডার দ্য স্পেসিফিক সেন্ট্রিফিউগাল ফোর্স তোমার এই মুভমেন্টটা কতটা হয়েছে, হ্যাঁ, এই দুটোর মধ্যে যে বাউন্ডারিটা আছে সেটার মুভমেন্ট কতটা হচ্ছে বা ইউনিট সেন্ট্রিফিউগাল ফোর্স, সেইটার উপর বেস করে আমরা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টটা ডিটারমাইন করছি। এই সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টটা হবে a function of the size, that is the molecular weight of the protein, and the shape, that is based on the frictional properties of the system. ঠিক আছে, এইটা হচ্ছে সেডিমেন্টেশন ভেলোসিটি, খুব হাই রোটার স্পিড। আবার বোঝো কি হলো, সলিউশন যাতে সলিউট আছে সেটা সেডিমেন্ট হতে শুরু করলো, সলভেন্টটা পিওর সলভেন্টটা পেছনে থেকে গেল, দুটোর মধ্যে একটা বাউন্ডারি তৈরি হলো। এবার এই যে বাউন্ডারিটা, এটা কি রেটে মুভ করছে পার ইউনিট সেন্ট্রিফিউগাল ফোর্সে, সেইটার উপর সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট ডিপেন্ড করবে। মানে সোজা ভাষায় সলিউশনটা কত তাড়াতাড়ি পিওর সলভেন্টের থেকে আলাদা হয়ে মুভ করে যাচ্ছে পার ইউনিট সেন্ট্রিফিউগাল ফোর্সে। ঠিক আছে, সেইটার উপর সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট ডিটারমাইন করবে, যেটা কিন্তু মলিকিউলার মাস এবং শেপ দুটোরই ফাংশন হবে। সেডিমেন্ট আরেকটা পদ্ধতি হচ্ছে সেডিমেন্টেশন ইকুইলিব্রিয়াম। সেডিমেন্টেশন ইকুইলিব্রিয়ামে কিন্তু আমাকে একটা জিনিস বুঝতে হবে, এইখানে কিন্তু বিশাল হাই রোটার স্পিড রাখা হয় না, কম্পারেটিভলি লো রোটার স্পিড রাখা হয়। যার দরুন কি হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স যেমনি সেডিমেন্ট করছে প্রোটিনটাকে, সেমনি কিন্তু একটা কাউন্টার ফোর্স, কাউন্টার একটা ডিফিউশন ফোর্সও কিন্তু অ্যাক্ট করছে। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে এমনি কিন্তু যদি একটা বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলকে ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু কখনোই সেগমেন্ট করবে না। তার কারণ হচ্ছে যে তার মধ্যে সাফিসিয়েন্ট থার্মাল এনার্জি আছে বা কাইনেটিক এনার্জি আছে, which will diffuse it throughout the solvent। তো কিন্তু কখনোই নিজের থেকে প্রেসিপিটেট করে যাবে না। প্রেসিপিটেট করার জন্য আমাকে কি করতে হচ্ছে, I have to apply a centrifugal force which is basically depend upon the speed of, basically
depends upon the speed of the rotor. As the rotor here in case of sedimentation equilibrium under centrifugation, কি হচ্ছে rotor speed is low, তো ওটা sediment করছে কিন্তু that centrifugal force is basically countered by the back force due to diffusion, যার জন্য কিন্তু কোনো বাউন্ডারি ফর্ম হচ্ছে না। ঠিক আছে, যার জন্য কোনো বাউন্ডারি ফর্ম হচ্ছে না বিটুইন দ্য পিওর সলভেন্ট এন্ড দ্য সলিউশন। কি হচ্ছে, একটা টাইমের পর, সেই একটা টাইম প্রচুর, ধরো বিকেল 5টায় বসে দিয়ে চলে গেলে পরদিন সকাল 9টায় এসে দেখলে এতটাই একটা টাইম। ঠিক আছে, একটা টাইমের পর যেটা হবে যে অ্যাকর্ডিং টু দ্য তোমার ওটা ডিফিউজ করবে। ঠিক আছে, তো যখন ইকুইলিব্রিয়াম রিচ হয়ে যাবে, এইটা অ্যাকচুয়ালি কি চাইছে, এটা এই সেডিমেন্টেশন